ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার করতে না পারলে মানুষ আমাদের ক্ষমা করবে না, প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার নিয়ে আলোচনা শুরু শনিবার এবং ভালোবাসার বসন্ত এসেছে রঙিন উৎসবে বসন্ত বরণ। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে, সাথে আছি আমি ফারজানা ঋতু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার করতে না পারলে মানুষ আমাদের ক্ষমা করবে না মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিচারের আওতায় আনা হবে। ওয়ার্ল্ড গভর্নেন্স সামিটে অংশগ্রহণের জন্য দুবাই সফরে থাকা প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শাস্তি এড়ানোর সুযোগ দেওয়া হবে না। সাবেক প্রধানমন্ত্রী এবং তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনা হবে। তাদেরকে আইনের মুখোমুখি করা হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার নিয়ে শনিবার থেকে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। শুক্রবার সকালে হাইকোর্টের সামনে শিক্ষা চত্বরে স্বৈরাচার পতন আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা জানান। এ সময় তিনি বলেন, সরকার দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায়। নতুন ব্যবস্থায় ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। এ সময় বিএনপি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, স্বৈরাচার বিরোধী ছাত্র পরিষদ, ৮২ থেকে ৯০ ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা, বিপ্লবী ছাত্র মৈত্রী, ৯০-এর ডাকসু, সর্বদলীয় ছাত্র ঐক্য ও পাহাড়ি ছাত্র ফ্রন্ট সহ বিভিন্ন সংগঠন স্বৈরাচার পতন আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। আজ শুক্রবার দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে। এ উপলক্ষে আগামী শনিবার সরকারি ছুটি থাকবে। এদিকে পবিত্র শবে বরাতে রাতে বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকা, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আজ শুক্রবার দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে। এই উপলক্ষে আগামী শনিবার সরকারি ছুটি থাকবে। হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলমানরা শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। এই রাতটি লাইলাতুল বরাত হিসেবেও পরিচিত। এ রাতে বাসাবাড়ি ছাড়াও মসজিদে মসজিদে নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। এদিকে পবিত্র শবে বরাত রাতে বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকা, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। বাণীতে তিনি বলেন, এই সৌভাগ্যময় রজনী মানব জাতির জন্য বয়ে আনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও বরকত। এ রাতে আল্লাহ পাক ক্ষমা প্রদান ও প্রার্থনা পূরণের অনুপম মহিমা প্রদর্শন করেন। পবিত্র এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা আরো বলেন, এই মহিমার রাতে ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, অর্জন করতে পারি তার অসীম রহমত, বরকত, নাজাত ও মাগফিরাত। পবিত্র শবে বরাতের মাহাত্ম্যে উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে তিনি সবার প্রতি আহ্বান জানান। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। ঋতুরাজ বসন্তের প্রথম দিনটি বরাবরই অনন্য। একই দিনে পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবস হওয়ায় অঘোষিত উৎসবের দিনটি নানাভাবে উদযাপন করছে মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় আজ শুক্রবার ভোরে শুরু হয়েছে বসন্ত উৎসব ১৪৩১। গান, দলীয় নাচ, কবিতায় বরণ করে নেওয়া হচ্ছে বসন্তকে। বিস্তারিত মহিউদ্দিন শিবলির ক্যামেরায়, মুস্তালিনের প্রতিবেদনে। ঋতুরাজ বসন্তের প্রথম দিনটি বরাবরই অনন্য। একই দিনে পহেলা ফাগুন আর ভালোবাসা দিবস হওয়ায় অঘোষিত উৎসবের দিনটি নানানভাবে উদযাপন করছে মানুষ। দিবস দুটি ফেব্রুয়ারি মাসে উদযাপিত হয় এবং বাংলাদেশের সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। পয়লা ফাল্গুন বাসায় ছিলাম, আজকে 14 ফেব্রুয়ারি। ওই উদ্দেশ্যে বের হই নাই, আসলে ঘুরতে মন চাইছে, এই হিসাবে বের হয়েছে। এইটাই। আজকে যেহেতু বিশ্ব ভালোবাসা দিবস, মানুষকে কিছু উপহার দিয়েছেন? হ্যাঁ দিয়েছি।
ভালোবাসা বলতে অবশ্যই ভালোবাসা দিছি, আর ছোটোখাটো উপহার, ফুল, এটা তো অবশ্যই। পরিকল্পনা তেমন কিছু নাই, ঘুরবো, ঘোরা শেষে বাসা চলে যাবো, এটাই। আর শুরুতে ভালোবাসা শুরু হয়েছে বাবা মাকে দিয়ে, তো মাকে তো অবশ্যই ভালোবাসা জানাইছি, বোনদের জানাইছি, তারপরে বের হওয়া। কয়েক বছর ধরে বসন্তের মাতাল সমীকরণে নতুন মাত্রা দিয়ে যাচ্ছে ভালোবাসা দিবস। গ্রেগরিয়ান বর্ষপুঞ্জির সঙ্গে সমন্বয় করে বাংলা বর্ষপুঞ্জির সংস্কার করার পর থেকে বাংলার বসন্ত আর পাশ্চাত্যের ভ্যালেন্টাইন্স ডে আসছে একই দিনে। আজকে ওয়েদারটা অনেক সুন্দর, সানি একটা ডে, আর সবাই ফুলে ফুলে সেজে, আর এটার সাথে আবার ভ্যালেন্টাইনটা সবাই সেলিব্রেট করছে ভালোবাসা মানুষের সাথে, নট অনলি গার্লফ্রেন্ড অ্যান্ড বয়ফ্রেন্ড, কেউ তার পরিবারের সাথে, বাবা মার সাথে, ফ্রেন্ডদের সাথে সেলিব্রেট করছে। জিনিসটা দেখতেও ভালো লাগে আর সেলিব্রেট করতেও ভালো লাগে। প্রথম পর্ব শেষ, এখন আমরা লাঞ্চের পর হয়তো বইমেলার দিকে একটু মুভ করব, বইমেলাটা একটু দেখব, ওদের কিছু পছন্দের সিলেক্টেড কিছু রাইটারের বই আছে, ট্রাই করবো ওদেরকে এটা কিনে গিফট করার জন্য। প্রকৃতির মাঝে নানা রঙের ফুলে ছড়াই দৃষ্টিনন্দন শোভা। হৃদয়ে বসন্তের উষ্ণতা নিয়ে আজ বাইরে ঘুরতে বেরিয়েছে অনেকেই। প্রিয়জনকে নিয়ে ভালোবাসার দিগন্ত ছুতে চাইবে তারা। একই দিন প্রিয় মানুষের সঙ্গে একান্তে নিজেদের মতো করে কাটাবেন। ভালোবাসার উপহারের মধ্যে প্রথম পছন্দ ফুল। দেশে একদিনে সবচেয়ে বেশি ফুল বিক্রিও হয় এই বসন্ত ও ভালোবাসা দিবসে। না, ব্যবসা হচ্ছে তেমন ভালো না, মোটামুটি আগের তুলনার চেয়ে অনেক কম। কেননা এখন ফুল আসতেছে, সেটাও ঠিক আছে, মানুষ এখন ফুল কম কিনতেছে। কেননা আমাদের আগের ফেসির সরকার চলে যাওয়ার ওই মুহূর্তে অনেক ফুল চলছিল, এখন তেমন ফুল চলতেছে না। ব্যবসা এমন মানুষ আসতে বেড়াচ্ছে, ফুল খুব কমই কিনতেছে, ফুলের চাহিদা খুব কম, এদিকে আর কিছু। কি কারণে মানুষ ফুল কি কারণে কিনতেছে না সেটা ওনারাই জানবে, সেটা তো আমরা আর জানি না। কিন্তু এমনি আগের তুলনায় কিন্তু অনেক খুব কম ফুল কিনতেছে মানুষে। ঘুরতে আসতেছে সেটাই ঠিক আছে, কিন্তু ফুল কেউ কিনতেছে সেটা। একই সাথে পহেলা ফাগুন আর ভালোবাসা দিবসের পাশাপাশি শবে বরাত, শাবান মাসের একটি মর্যাদাপূর্ণ রাত এই শবে বরাত। তাই কিছু দর্শনার্থী ইসলামী দৃষ্টিকোণ থেকেও এই দিনকে বিশেষভাবে দেখছেন। আমরা একটু আগে আগে চলে এসেছি যেন আবার বাসায় গিয়ে নামাজ পড়তে পারি, এটাই। আর না হলে মনে হয় যে না বের হলে মনে হয় না যে এই দিনটা আসলে পরিপূর্ণ। সেই জন্য আমরা শবে বরাত তো পালন করবোই মুসলমান হিসেবে, আর বাঙালি হিসেবে এই বসন্ত উৎসবটাও পালন করছি। আগে থেকে পরিকল্পনা ছিল যে সকাল সকাল বের হব, বাট যখনই শুনলাম যে আজকে আমরা এটাও জানি যে একই সাথে শবে বরাত, সেই জন্য আসলে ওই রকমভাবে পরিকল্পনা ছিল না। এটাই ভালোবাসা দিবস, এটা সত্যি কথা, কিন্তু এটা আমাদের মুসলিমদের জন্য আসলে না। এটা আমি আগে জানতাম না, এই ইতিহাসটা জানার পরে মনে হয়েছে যে ভালোবাসা সবসময় সবার জন্য থাকা উচিত, সব দিনের জন্য, বাট এই দিনটা বিশেষ করে এটা আমাদের জন্য না। সো ভালোবাসা থাকবে সবার জন্য, সব সময়ের জন্য, যে এই দিনেই যে সেটা হতে হবে বা এই দিনেই দেখাতে হবে এমন কিছু না। ভাই আমগুর তো এরকম ফাগুন বলতে কিছু নাই, নতুন বিয়ে করছি এই কারণে ওয়াইফের জন্য এটা আর কি নেওয়া। আজকে বের হওয়াটা হয়নি কারণ আজকে তো ভ্যালেন্টাইন্স ডে চেয়ে বেশি মূল্যবান আছে শবে বরাত, এই কারণে আর ওয়াইফকে নিয়ে বের হওয়া হয়নি। বাসায় পরিকল্পনা, হ্যাঁ খাওয়া দাওয়া করবো, বাইরে থেকে আনা এই। পহেলা ফাগুন এবং বিশ্ব ভালোবাসা দিবস যেন মিলেমিশে একাকার। এবারের প্রকৃতির রং এবং ভালোবাসা জুড়ে থাক পুরো বছর। মুরসালিন সরকার, ভোরের পাতা, ঢাকা। ভ্যালেন্টাইন্স ডে এদেশের মাটি ও মানুষের সংস্কৃতি নয়, এই অপসংস্কৃতি বর্জন করুন, পবিত্র জীবনযাপন করুন। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আলোচিত ইসলামিক বক্তা ও আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
ভ্যালেন্টাইন্স ডে নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আলোচিত ইসলামিক বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ভ্যালেন্টাইন্স ডে এদেশের মাটি ও মানুষের সংস্কৃতি নয়। এই অপসংস্কৃতি বর্জন করুন, পবিত্র জীবনযাপন করুন। ফেসবুক পোস্টের কমেন্টে তিনি লেখেন, ধন সম্পদ আর জ্ঞান বিজ্ঞানে ওরা আমাদের চেয়ে 100 বছর এগিয়ে থাকলেও সুখী দাম্পত্য এবং টেকসই পরিবার ব্যবস্থাপনায় আমরা ওদের চেয়ে 200 বছর এগিয়ে আছি। ধন সম্পদে আমরা দরিদ্র হলেও শালীনতা ও সহজাত লাজুকতার এই সম্পদে আমরা সমৃদ্ধ। এ কারণে যৌনাচারে এখনো আমরা ওদের মতো পশু হয়ে উঠিনি। কিন্তু গত কয়েক দশক ধরে আমাদের এই শালীনতার সম্পদ ধ্বংস করার নানামুখী চক্রান্ত চলছে। এই চক্রান্তের টোপ হিসেবে ব্যবহার করা হচ্ছে কিশোর কিশোরী, তরুণ তরুণীদের কাঁচা আবেগকে। 14 ফেব্রুয়ারির উন্মোদনা সেই চক্রান্তের একটি অংশ। আমাদের অনেক রকম দ্বিধা আছে, নিজের ভুল স্বীকারের দ্বিধা, গরিব বয়স্ক লোককে সম্মান জানানোর দ্বিধা, কাজের লোককে নিজের বিছানায় বসতে দেওয়ার দ্বিধা, বাবা মাকে সালাম দেওয়ার দ্বিধা ইত্যাদি। এসব নিন্দনীয় দ্বিধা দূর করবার কোনো উদ্যোগ কোথাও চোখে পড়ে না। কিন্তু মানবীয় সহজাত লাজুকতা ও হারাম সম্পর্কে লিপ্ত হতে কাছে আসার দ্বিধা দূর করতে এক শ্রেণীর মানুষের নানামুখী চটকদার ক্যাম্পেইনের অন্ত নেই। তারা কাছে আসার নামে 14 ফেব্রুয়ারি তরুণ তরুণীদের কাঁচা আবেগকে বাষ্প দিয়ে পথে নামিয়ে আনে। অথচ তথাকথিত কাছে আসার এইসব গল্পের পরেই তৈরি হয় সৃষ্টিকর্তার নাফরমানির গল্প, মা বাবার অবাধ্যতার গল্প, প্রতারিত হওয়ার গল্প, পরিবার ধ্বংসের গল্প, খুন ধর্ষণের গল্প, ময়লার ভাগাড়ে নবজাতক পড়ে থাকার গল্প, আত্মহননের গল্প সহ আরও বহু ভয়ঙ্কর গল্প। আমাদের আজকের শপথ হোক 14 ফেব্রুয়ারি নষ্টামি বর্জনের শপথ। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। বিশ্ব ভালোবাসা দিবস পালন না করতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সংগঠনটি ক্যাম্পাসগুলোতে ভালোবাসা দিবস উপলক্ষে কনসার্ট সহ যে কোনো অনুষ্ঠান না করার অনুরোধ জানিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্র শিবির তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই আহ্বান জানান। পোস্টে সংযুক্ত ফটো কার্ডে লেখা ছিল, ভ্যালেন্টাইন আমাদের সংস্কৃতি নয়, ভালোবাসা দিবসকে না বলুন, সুস্থ সংস্কৃতির বিকাশ করুন। শুক্রবার সকাল 6:40 ছাত্র শিবিরের পেজ থেকে আরও একটি ফটো কার্ড শেয়ার করা হয়, যেখানে অভিভাবকদের উদ্দেশ্যে বলা হয়, সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনার ছেলে মেয়েদের সঙ্গে সময় ব্যয় করুন, সন্তানকে একা ছেড়ে দেবেন না। এরপর সকাল 9:27 আরেকটি পোস্ট দিয়ে সংগঠনটি আবারও জানায়, ভ্যালেন্টাইন আমাদের সংস্কৃতি নয়। সারা দেশে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। দিনটিকে কেন্দ্র করে নিত্যপণ্যের বাজারে ঊর্ধ্বগতি দেখা গেছে। বিশেষ করে চাহিদা বেশি থাকার সুযোগে বেড়েছে গরু, মুরগি ও খাসি মাংসের দাম। খুচরা বাজারের তথ্য অনুযায়ী গত সপ্তাহেও প্রতি কেজি গরুর মাংস বিক্রি হয়েছে 750 টাকা কেজি দরে। শবে বরাতের দিন 780 টাকা থেকে শুরু করে 800 টাকা পর্যন্ত কেজি প্রতি গরুর মাংস বিক্রি হতে দেখা যায়। এক্ষেত্রে এক সপ্তাহের ব্যবধানে গরুর মাংস দাম বেড়েছে সর্বনিম্ন 30 থেকে সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত। অন্যদিকে ব্রয়লার মুরগির দাম গত 3 দিন আগেও ছিল প্রতি কেজি 180 থেকে 190 টাকা, এখন এক লাফে হয়েছে 210 টাকা। এক্ষেত্রে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজি প্রতি 20 থেকে 30 টাকা। রাজধানীর বিভিন্ন বাজারে খাসির মাংস কেজি প্রতি বিক্রি হতো 1100 টাকা কেজি দরে, কিন্তু আজ হঠাৎ করে ব্যবসায়ীরা খাসির মাংসের কেজি প্রতি দাম হাঁকাচ্ছেন 1150 টাকা। রোজাকে সামনে রেখে নিত্যপণ্যের দাম আরও ঊর্ধ্বগতি। সরকার পরিবর্তন হলেও সিন্ডিকেট পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, যাদের উস্কানিতে ছাত্র জনতার উপরে গুলিবর্ষণ হয়েছে, দ্রব্যমূল্যের দাম বেড়েছে, তাদের সরকার ধরছে না। শুধু একটি দলের সঙ্গে সখ্যতা থাকার কারণে তাদের গ্রেফতার করা হচ্ছে না। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারে দেওয়ার সময়ে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি। তবে সরকারকে বিভ্রান্ত করতে নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নানামুখী বক্তব্য দিচ্ছে। রমজানকে সামনে রেখে আজকে জিনিসপত্রের দাম বাড়ছে এবং বাড়ার প্রস্তুতি চলছে। সিন্ডিকেট তাদের কাজ করেই যাচ্ছে, সিন্ডিকেট তাদের কাজ বন্ধ করে নাই। সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু সিন্ডিকেটের কোনো পরিবর্তন হয় নাই। সিন্ডিকেটের কাজ করে যাচ্ছে
এবং এই সরকারকে একটি বিব্রত অবস্থায় ফেলে দিতে চেষ্টা করছে। আমরা যতই বলি এই সরকারকে আমরা সহযোগিতা করছি এবং সরকারের কোনো অবস্থাতেই আমরা ব্যর্থ হতে দেব না, ততই যেন সিন্ডিকেট একটু বেড়ে যায়, ততই যেন এই দুষ্কৃতিকারীরা এদের একটু বেশি আশকারা পেয়ে যায়। কেন আমি জানি না। অনেকে বলে সরকারের মধ্যে এমন লোক রয়ে গেছে এখন পর্যন্ত যারা এদেরকে আশকারা দিয়ে বড় করতেছে। জামায়াত ও জাতীয় পার্টির কঠোর সমালোচনা করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, নির্বাচন নিয়ে তালবাহানা শুরু হয়েছে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর ও পবিত্র মাহে রমজানের আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবির শীর্ষক নাগরিক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। নাগরিক সমাবেশে জয়নুল আবেদিন ফারুক বলেন, এখন নির্বাচন নিয়ে তালবাহানা শুরু হয়েছে। কেউ মনে হয় যেন একটু গোলমাল করে ফেলছে, একটা যেন কোথায় কিসের ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। জামায়াতে ইসলামের উদ্দেশ্যে তিনি বলেন, গত 54 বছরে কোনোদিনও দেখিনি স্বাধীনতা দিবসে একটা মিছিল করতে। যখনই ডক্টর ইউনূসের অক্টোবর-নভেম্বরে একটি নির্বাচনের কথা বলতে শুরু করলেন, তখনই আপনাদের মুখে রাম রাম। আবার শুনি স্থানীয় সরকার নির্বাচন, কিসের ইঙ্গিত সংস্কারের পর নির্বাচন? কোথায় ছিলেন স্বাধীনতা যুদ্ধের সময়? কোথায় ছিলেন 16 বছর? আজ 14 ফেব্রুয়ারি সুন্দরবন দিবস। ভালোবাসা দিবসে ভালোবাসুন সুন্দরবনকে। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে 14 ফেব্রুয়ারি সুন্দরবন দিবস পালিত হয়ে আসছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আজ 14 ফেব্রুয়ারি সুন্দরবন দিবস। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে 14 ফেব্রুয়ারি সুন্দরবন দিবস পালিত হয়ে আসছে। জীববৈচিত্র্যের এমন প্রাচুর্যতার জন্য সুন্দরবন 1992 সালের 21শে মে রামসার সাইট হিসেবে স্বীকৃতি পায় এবং 1997 সালের 6 ডিসেম্বর ইউনেস্কো সুন্দরবনকে প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে। 2001 সালের 14 ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশের উদ্যোগে এবং দেশের আরও 70টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে 14 ফেব্রুয়ারিকে সুন্দরবন দিবস ঘোষণা করা হয়। সেই হিসেবে এবার পালিত হচ্ছে 19তম সুন্দরবন দিবস। সুন্দরবনে রয়েছে 5000 প্রজাতির উদ্ভিদ, 198 প্রজাতির উভচর প্রাণী, 124 প্রজাতির সরীসৃপ, 579 প্রজাতির পাখি, 125 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী ও 30 প্রজাতির চিংড়ি মাছ রয়েছে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। অতীত আওয়ামী লীগ স্বৈরশাসন আমলে চালু হওয়া সর্বজনীন পেনশন কর্মসূচি নিয়ে চিন্তায় গ্রাহকরা। এ পর্যন্ত প্রায় 4.25 লাখ মানুষ যুক্ত আছেন এই কর্মসূচিতে। দেশ ছেড়ে স্বৈরশাসক শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে এই কর্মসূচির গ্রাহকরা সর্বজনীন পেনশন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছিলেন। তবে বন্ধ হচ্ছে না সর্বজনীন পেনশন কর্মসূচি, বরং এই কর্মসূচির গতি বাড়াতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, সর্বজনীন পেনশন বন্ধে সরকারের কোনো পরিকল্পনা নেই। দেশের একটি গণমাধ্যমকে একথা বলেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, দেশের সামাজিক নিরাপত্তা ও আর্থিক সুরক্ষার প্রশ্নে এই কর্মসূচির প্রয়োজন রয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশের সরকার পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের ভূমিকা ছিল না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প একথা বলেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাংলাদেশি সরকার পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের ভূমিকা ছিল না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প একথা বলেন। প্রেস ব্রিফিংয়ে ভারতীয় এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কি? কারণ এটা স্পষ্ট যে বাইডেন প্রশাসনের আমলে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশের সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল। এমনকি মোহাম্মদ ইউনূস ও জুনিয়র সরোসের সঙ্গে দেখা করেছিলেন। বাংলাদেশের বিষয়টি নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি? জবাবে ট্রাম্প বলেন, এক্ষেত্রে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটা এমন একটি বিষয় যেটা নিয়ে মোদি দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং সত্য বলতে শত শত বছর ধরে এই বিষয়টি নিয়ে কাজ চলছে, কিন্তু আমি এটা মোদির হাতে ছেড়ে দিচ্ছি।
প্রেস ব্রিফিংয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কোনো কথা বলেননি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্টের উদ্যোগের প্রশংসা করেন তিনি। মোদীকে মহান নেতা উল্লেখ করে ট্রাম্প বলেন, তারা দুজন বন্ধু এবং যুক্তরাষ্ট্র ও ভারত যে কোনো ইস্যুতে একতাবদ্ধ। ডিপ স্টেট বা ছায়া রাষ্ট্র বলতে সাধারণত অনির্বাচিত সরকারি কর্মকর্তা ও প্রাইভেট ব্যক্তি প্রতিষ্ঠানের কথিত গোপন নেটওয়ার্ককে বোঝানো হয়ে থাকে, যারা বেআইনিভাবে সরকারি নীতিতে প্রভাব বিস্তার ও তা বাস্তবায়নে ভূমিকা রাখে। সরকারি নীতিতে এমন প্রভাব বিস্তারের ক্ষেত্রে ডিপ স্টেটকে প্রায়ই দায়ী করে থাকেন ট্রাম্প ও তার সমর্থকরা। কথিত ডিপ স্টেট বিরোধী প্রচারণার অগ্রভাগে রয়েছেন ট্রাম্প প্রশাসনের প্রভাবশালী পদে থাকা বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। বিশ্বব্যাপী উন্নয়ন সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে জাতীয় স্বার্থ দেখা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAIDর অর্থায়ন ও কার্যক্রমে 90 দিনের নিষেধাজ্ঞা দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে USAIDর কার্যক্রম বন্ধের পক্ষে যুক্তি দেখানোর সময় দেশটিতে দক্ষিণপন্থীদের বক্তব্যে সাম্প্রতিক ঘটনা হিসেবে বাংলাদেশ প্রসঙ্গ ঘুরে ফিরে আসছে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এবার বিনোদনের সংবাদ। ভালোবাসা দিবসে আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেল FS নাঈম ও রাফিয়াত রশিদ মিথিলা জুটির সিনেমা জলে জলে তারা। সিনেমাটি রাজধানীর 11টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজে। জানা গেছে, রাজধানীর স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখাতে দেখা যাবে জলে জলে তারা। সিনেমাটিতে রাফিয়াত রশিদ মিথিলাকে দেখা যাবে নাম ভূমিকায়, অর্থাৎ তারা চরিত্রে। এখানে হোসেন মাঝির চরিত্রে তার বিপরীতে অভিনয় করেছেন FS নাঈম। অরুণ চৌধুরী পরিচালিত এই সিনেমায় নাঈম মিথিলা ছাড়া আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠু প্রমুখ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার করতে না পারলে মানুষ আমাদের ক্ষমা করবে না, প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার নিয়ে আলোচনা শুরু শনিবার এবং ভালোবাসার বসন্ত এসেছে রঙিন উৎসবে বসন্ত বরণ। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজে। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।